আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিএনপির একজন নেতা সদ্য গঠিত হওয়া যে মন্ত্রিপরিষদ, সেই মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী যিনি কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, সেই নেতা বর্তমান সময়ে চাঁদাবাজি সম্পর্কে বা চাঁদাবাজি নিয়ে মন্তব্য করতে গিয়ে যে মন্তব্য করেছেন সেটা নিয়ে আসলে বর্তমানে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন নিউজ পোর্টাল বা সব জায়গায় যেভাবে আলোচিত বা সমালোচিত হচ্ছে, এই বিষয়টা নিয়ে দর্শক আমরা আলোচনা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করে। সেই ভূমিধস বিজয় অর্জন করার পরে বিভিন্ন জল্পনা কল্পনা শেষ করে অবশেষে তারা সরকার গঠন করে। সরকার গঠন করার পরে যে বিএনপির যে সমস্ত প্রতিশ্রুতি ছিল, বিশেষ করে বিএনপির প্রধান বা বর্তমান আমাদের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন জনাব তারেক রহমান, তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণে আমরা দেখলাম যে জনাব তারেক রহমান তিনি দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন বা একদম এগুলো কঠোর হস্তে দমন করা হবে, এই বিষয়টা বলেছিলেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে এই যে দুর্নীতি বা চাঁদাবাজি বা আপনার এই যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, এর সাথে শুধু তিনি একা যে মানে লড়াই করে যাবেন বিষয়টা কিন্তু এরকম না। জনাব তারেক রহমান তার যে আপনার ফোর্স বলেন, তার যে সৈন্য সামর্থ্য বা সঙ্গী সাথীগণ, তাদেরকে নিয়ে তিনি এটা ঘোষণা এইটা বাস্তবায়ন করবেন। কিন্তু এই যে জনাব তারেক রহমানের যে মনোভাব, সেই মনোভাবে যে দুর্নীতির বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠস্বর তারেক রহমানের, সেটা আমরা জাতির উদ্দেশ্য ভাষণে তার দেখেছি। কিন্তু এই ভাষণের পরে তার এই মনোভাবকে ম্লান করে দিয়েছে তার এক মন্ত্রীর বক্তব্যে। তার এক মন্ত্রী এই যে সাম্প্রতিক সময়ে গতকালকে বিশেষ করে আপনি যদি দেখেন, তিনি এই যে চাঁদাবাজি সম্পর্কে তিনি যে কথা বললেন যে তিনি চাঁদাবাজিকে এটা চাঁদাবাজি হিসেবে দেখেন না। কারণ কি, যদি উভয় পক্ষের সম্মতিক্রমে যেটা দেয়া নেওয়া হয় সেটাকে তিনি চাঁদাবাজি হিসেবে দেখেন না। দর্শক, আপনারা যদি দেখেন বা আপনারা যদি তাকান রাস্তাঘাটে বা এই যে বিশেষ করে পরিবহন সেক্টরে যে সমস্ত চাঁদাবাজিগুলো হয়, সেগুলো তো আসলে উভয়ের সম্মতিক্রমেই হয় সাধারণভাবে হিসাব করলে। কেননা কোনো একটা গাড়ি যদি রাস্তায় নামে, সেই গাড়ির কোন রুটে যাবে, কয়টার থেকে কয়টায় যাবে, প্রায় সব কিছুই এই চাঁদাবাজরা কিন্তু নিয়ন্ত্রণ করে বা টাইমিং সিলেক্ট করে দেয়। এখন এই নিয়মের বাইরে কোনো গাড়িওয়ালা বা কোনো ব্যক্তি এর বাইরে যেতে পারে না। এখন বিশেষ করে পরিবহন শ্রমিকদের পরিবহন যেই ফেডারেশনগুলো রয়েছে, সেই সমস্ত ফেডারেশন বা পরিবহন সেক্টরে এই চাঁদাবাজিগুলো সবচেয়ে বেশি হিসাবেই থাকে। তাছাড়া আপনি যদি দেখেন রাস্তাঘাটে যে সমস্ত হকার বা যে সমস্ত ব্যক্তিরা বসে ছোট ছোট দোকান বা যেগুলোকে আমরা ট্যাক্সার বলি আর কি, এই সমস্ত দোকান বা এই যে ভ্যান গাড়িতে নিয়ে ঢাকা শহর আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় মালামাল বিক্রি করে। হ্যাঁ, এই সমস্ত দোকানগুলো থেকে দৈনিক প্রচুর পরিমাণে চাঁদা ওঠে, যেটা হয়তো আমাদের ধারণাতেও নাই বা কল্পনাতেও নাই। এখন এই টাকাগুলো কিন্তু কেউ স্বেচ্ছায় দিচ্ছে না। আপনি দেখেন রাস্তার পাশে ভ্যান গাড়িতে বসে যে এই যে সাধারণ কিছু বিক্রি করে, ধরেন কেউ সবজি বিক্রি করলো, কেউ জামা কাপড় বিক্রি করলো, কেউ মনে করেন আপনার এই যে চটপটি ফুচকা বিক্রি করলো, ইত্যাদি ইত্যাদি। এখন এই সমস্ত বিক্রয় যারা করে, এরা কিন্তু খেটে খাওয়া সাধারণ মানুষ। এই খেটে খাওয়া সাধারণ মানুষগুলো দুই মুঠো ভাত খাওয়ার আশায় তারা এই যে রাস্তাঘাটে ফুটপাতের আশেপাশে বসে এরকম জিনিসপত্র বিক্রয় করে। কিন্তু আমাদের দেশে রাজনৈতিক ক্ষমতায় যারা থাকেন, ওই সমস্ত ক্ষমতাসীন যারা থাকেন, তাদের বিভিন্ন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই যে সাধারণ খেটে খাওয়া মানুষদের নিকট থেকে চাঁদা আদায় করেন। যেমন একটা দোকান বসতে দিবে, মনে করেন 500 টাকা দৈনিক নিবে বা 200 টাকা নিবে বা 300 টাকা নিবে বা 100 টাকা নিল, এরকম কিন্তু তাদের ভিতরে একটা সমঝোতা হয়। তারপর একটা দোকান সেখানে বসতে দেয়।
এখন এই যে এটা যদি এই যে সমঝোতার ভিত্তিতে দুজনে বসছে, এই যে 500 বা 100 বা 1000 পার ডে যে ব্যক্তি দিবে, এখন এই দেওয়াটাকে আমাদের যিনি সড়ক পরিবহন এবং নৌ পরিবহন এবং রেলপথ, এই তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম তিনি এইটাকে চাঁদাবাজি হিসাবে দেখেন না। এখন তিনি যেন এটাকে চাঁদাবাজি হিসাবে দেখেন না, এটা আসলে তার দৃষ্টিভঙ্গি হতে পারে, কিন্তু আপনি যদি সাধারণ মানুষ বা আমাদের দেশের সাধারণ সকল মানুষকে, যে কোনো মানুষকে আপনি যদি জিজ্ঞেস করেন বা এটা কি চাঁদাবাজি হবে কিনা, এক কথায় নির্দ্বিধায় সকল মানুষ সমস্বরে বলবে যে হ্যাঁ, এটা অবশ্যই চাঁদাবাজি। কেননা বুঝছেন, খেটে খাওয়া মানুষ যে রাস্তার পাশে সবজি বিক্রি করে, যে রাস্তার পাশে ভ্যানে করে জামা কাপড় বিক্রি করে, যে রাস্তার পাশে পাশে বসে চা বিক্রি করে, সে কিন্তু এই যে 100 টাকা 200 টাকা বা 500 টাকা দিতে তার কিন্তু প্রচুর কষ্ট হয়। কেননা সে কত টাকা বিক্রি করে, সেখান থেকে কত টাকা লাভ পায়, লাভ পাওয়ার পরে তারপর কিন্তু এই চাঁদাটা দিতে হয়। এখন এই চাঁদাটাকে এই আমাদের মন্ত্রী মহোদয় তিনি এটাকে চাঁদা হিসেবে দেখেন না, তিনি এটাকে সমঝোতা হিসেবে দেখেন। এখন এটা কি আদতে কোনো সমঝোতা হয় কি না, কোনো ব্যক্তি কি মানে এখানে যে এই সমঝোতার ভিত্তিতে কি চাঁদা দেয়, এটা জোর করে নেওয়া কিন্তু বাধ্য করে নেওয়া। এখন এই বাধ্য করে নেওয়াটা আপনি কিভাবে বুঝবেন? মন্ত্রী মহোদয় যেটা বললেন যে এখানে বাধ্য করে আপনার বা জোর করে নেয়া, এখন জোর করে কারো পকেট থেকে কেউ যদি নিয়ে যায় সেটাই শুধু চাঁদা হবে? যদি এই যে সমঝোতার নামে এখানে তুমি যদি বসতে চাও, মনে করেন একটা রুটে মানে কোনো একটা রাস্তার পাশে ফুটপাতে কেউ যদি বসতে চায়, সেখানে বসতে চাইলে যদি চাঁদা দিতে সে অস্বীকৃতি জানায়, ওই ক্ষমতাসীন XYZ যে কোনো দল থাকুক না কেন, ওই XYZ যে কোনো দলের ক্ষমতাসীনরা যদি ওই ব্যক্তিকে বসতে না দেয়, তখন ওই ব্যক্তি কিন্তু অসহায় হয়ে থাকে, তার পাশে কেউ দাঁড়ায় না, তখন কি করে ওই ব্যক্তি বাধ্য হয়ে কিন্তু চাঁদা দেয়। অর্থাৎ এটা কিন্তু সমঝোতা হয় না, এটা বাধ্য করে টাকাটা নেওয়া হয়। তিনি সম্ভবত যে বিষয়টা ইঙ্গিত করেছেন যে পরিবহন সেক্টরের কথা, পরিবহন সেক্টরের বিষয়ে বলতে গিয়ে তিনি যেই কথাটা উল্লেখ করেছেন সেটা, সেখানে তিনি বলেছেন যে এই যে মালিক পক্ষ শ্রমিক পক্ষ এই উভয় পক্ষের ভিতরে সমঝোতার ভিত্তিতে যে চাঁদাটা ওঠে, যে টাকাটা ওঠে, সেটাকে তিনি চাঁদাবাজি হিসাবে দেখেন না, হয়তো তিনি এটাকে মিন করছেন। আবার এই ক্ষেত্রে তিনি একটু কথাও বলছেন যে এই যে এই টাকাটা শ্রমিকদের কল্যাণে বা শ্রমিকদের যেই আপনার সুবিধা অসুবিধার জন্য এই টাকাটা ব্যয় হয়, এরকম একটা ব্যাখ্যাও তিনি দিয়েছেন। কিন্তু আসলে শ্রমিকদের কল্যাণে যে কয় টাকা দেয়া হয় তার থেকে প্রচুর পরিমাণে বেশি চাঁদা সেখানে নেওয়া হয়। এখন এই চাঁদাটা কিন্তু আলটিমেটলি আপনি আমি আমরা সাধারণ জনগণ যারা আছি আমাদের ঘাড়ে এসে পৌঁছায়। কেননা মনে করেন কোনো একটা সবজির গাড়ি, মনে করেন আপনার গ্রামের প্রত্যন্ত কোনো এক অঞ্চল থেকে মনে করেন লাউ নিয়ে আসতেছে আপনার বড় ট্রাক, মনে করেন যে আপনার ইন্টারন্যাশনাল ট্রাকগুলো আছে, এরকম ট্রাক সমগ্র বাংলাদেশের যে ট্রাকগুলো রয়েছে, এখন মনে করেন টেকনাফ থেকে, সাপোজ ধরে নিলাম আর কি, টেকনাফ থেকে এই ট্রাকে করে মাছ অথবা এরকম লাউ বা সবজি নিয়ে আসতেছে। এখন এই সবজি আপনার নিয়ে আসার জন্য পথে 5 থেকে 7 জায়গায় সম্ভবত চাঁদা দিতে হয়। এখন এই 5 থেকে 7 জায়গায় যদি মনে করেন আপনার 200 টাকা করে হইলে, তাও প্রায় এখানে বলা হয় যে যদি 7 জায়গায় 7 করে 1400 টাকা, মানে সাধারণভাবে আমরা হিসাব করতেছি এখানে 1400 টাকা চাঁদা। এই 1400 টাকা মানে যে চাঁদা দিচ্ছে, এটা কি ট্রাক মালিক বা ট্রাক যারা চালক রয়েছেন তারা কি তাদের পকেট থেকে দিবে? না, তারা এই 1400 টাকা প্লাস করে তাদের ভাড়া যদি হয়, মনে করেন এই টেকনাফ থেকে ঢাকা আসতে ভাড়া যদি 10,000 টাকা হয়, তারা এই 1400 টাকা বাড়ায়া তারা মনে করেন আরও 2,000 টাকা বাড়তি ধরবে, 2,000 টাকা বাড়তি ধরে ট্রাক ভাড়া ধরবে তারা আপনার 12,000 টাকা। 12,000 টাকা তারা এই যে বাকি টাকাটা কিন্তু চাঁদা যায় চলে যাবে এখান থেকে 2,000 টাকা। এখন এই যে 12,000 টাকা কোনো মানে সবজি বিক্রেতা যেই পণ্যটা ঢাকাতে নিয়ে আসলো, এখন আসার পরে এই যে 12,000 টাকা কিন্তু সে তার সবজির উপরে এটা ভাগ করে দিবে, যে সে কত পিস সবজি এখানে নিয়ে আসছে, এই সবজির কত টাকা করে বিক্রি করলে তার আবার 2-4 টাকা করে লাভ হবে। এখন এই লাভ ধরে সে কিন্তু এটা আপনি আমি আমরা আমাদের কাছে বিক্রি করবে। এখন আলটিমেটলি চাঁদাটা কিন্তু আপনি আমি আমরা আমাদের সাধারণ মানুষের ঘরে এসে
পর্বে। এখন আমাদের মহামান্য যিনি এই যে আপনার কি বলে যিনি মন্ত্রী মহোদয় রয়েছেন, এই মন্ত্রী মহোদয় কোন হিসাবে এটাকে তিনি সমঝোতার কথা এখানে নিয়ে আসলেন? তিনি কি আসলে চাঁদার যে সংজ্ঞা, এই সংজ্ঞাটাকে আসলে পরিবর্তন করে এটাকে বৈধ করে নিতে চাইছেন বলে আমার মনে হয়। এখন তিনি এই কাজে কতটুকু সফল হবেন সেটা হয়তো সময় বলে দেবে, কেননা তাদের যিনি নিয়োগকর্তা, তাদের যিনি প্রধানমন্ত্রী, বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি এই সমস্ত বিষয়ে হার্ডলাইনে আছেন। এটা তার বিভিন্ন কথায়, বক্তব্যে, তার জাতির উদ্দেশ্যে ভাষণে আমরা শুনেছি। কিন্তু তার ওই মন্ত্রিপরিষদের নবনিযুক্ত একজন মন্ত্রী, যার এই মন্ত্রিপরিষদের সদস্য 3 দিনও হয়নি, হবে সবেমাত্র মনে হয় 1 দিন থেকে 2 দিন তারা অফিস করছেন। এখন সেই মন্ত্রী মহোদয় এরকম বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যের বিরুদ্ধে তার দল, বিশেষ করে বিএনপি বা কী সিদ্ধান্ত নিবে দলীয়গতভাবে, বা সরকারকে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেবে সেটা হয়তো দেখার জন্য আমরা সাধারণ মানুষ বা জাতি তাকিয়ে আছি। বিএনপির যিনি চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তার থেকেও বড় কথা যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন জনাব তারেক রহমান, তার তার দিকে আমরা তাকিয়ে আছি। এখন তিনি এখানে কি শেখ রবিউল আলম, তাকে কি কোনো শায়েস্তা করবেন বা তাকে কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবেন কিনা তার কাছ থেকে, নাকি তাকে এই বক্তব্যর কারণ দর্শানোর নোটিশ দিবেন? কেননা এই রবিউল আলম সম্পর্কে অনেক কথা প্রচলিত রয়েছে, তিনি হত্যা মামলার আসামি ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। আমার আলোচনা আজকে সেদিকে আমি যেতে চাই না, কেননা আলোচনার ভিডিও অনেক বড় হয়ে যাবে, দীর্ঘ হবে আলোচনা, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। এই যে দীপ্ত টিভির যিনি একজন রিপোর্টার ছিলেন, সম্ভবত তামিম নাম এরকম কিছু একটা হবে, এই ছেলেটাকে হত্যা মামলার আসামি হিসেবে কিন্তু এই রবিউল আলমের নাম রয়েছে। যাক, আলোচনা সেদিকে বাড়াচ্ছি না। এখন আমরা আসলে তাকিয়ে আছি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কী সিদ্ধান্ত দেন এই বিষয়ে। তিনি রবিউল আলমকে কি শোকজ করবেন, নাকি তিনি রবিউল আলমকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবেন, নাকি তার মন্ত্রিত্ব কেড়ে নেবেন, নাকি তাকে প্রথমবারের মতো সতর্ক করবেন, ইত্যাদি ইত্যাদি আমরা দেখব। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। যেভাবে হোক চাঁদাকে কোনোভাবেই বৈধতা দেওয়া যাবে না, সেটা সমঝোতার নাম করে হোক, যে কোনো নাম করে হোক। তাই যে যার যার জায়গা থেকে এই বিষয়টা নিয়ে অন্তত আমরা আওয়াজ তুলি, কেননা আমি যেভাবে বললাম বা আপনারাও আমার থেকে হয়তো ভালো জানেন যে আসলে এই যে চাঁদাবাজির যেটাই হোক না কেন, এই চাঁদাবাজিটা আসলে আমরা আমাদের সাধারণ মানুষের গাড়ে এসে পৌঁছায়। তাই ভালো থাকবেন সবাই, দেখবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব ও ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।